বন্ধুরা, আমার চ্যানেল বাউল নইলে অভিজিতে স্বাগতম। আমরা ভাত টাত খেয়ে 2:45 নাগাদ রওনা দিলাম আমাদের আজকের প্রথম সাইট সিইং সিকিয়াঝোড়ার উদ্দেশ্যে। সিকিয়াঝোড়া এখান থেকে মোটামুটি 50 মিনিটের পথ। আলিপুরদুয়ার থেকে 10 কিলোমিটার। যে রাস্তা দিয়ে আমরা আলিপুরদুয়ার থেকে এসেছিলাম সেই রাস্তা ধরেই যাব। সেই ডাঙ্গির মোড়, সেই শামুকতলা বাজার, সেই মহাকাল চৌপথি, সেখান থেকে ডান দিকে আলিপুরদুয়ারের দিকে ছাড়িয়ে যেতে হবে। আলিপুরদুয়ার বাঁ দিকে, এটা ডান দিকে ঢুকতে হয়। আমরা সিকিয়াঝোড়া বায়োডাইভার্সিটি পার্কে পৌঁছে গেছি। এই পার্কের প্রবেশ মূল্য 20 টাকা করে। নৌকো বিহার করতে গেলে 60 টাকা লাগে, আর গাড়ির পার্কিং ফি 50 টাকা। এটা একটা বায়োডাইভার্সিটি পার্ক। পার্কটা বহুদিন হলো এটা স্থাপিত হয়েছে এবং 2004 সালের পর এটার অনেক উন্নতি হয়েছে। এইভাবে নতুন একটা অ্যামিউজমেন্ট পার্ক বাচ্চাদের, এখানে হাতি, হরিণ এইসব বানানো আছে, স্লিপ আছে, দোলনা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খুব সুন্দর পরিবেশ। এইভাবে ঝোড়াটা বয়ে যাচ্ছে। এই ঝোড়াটা নাকি জয়েন্ট দিক থেকে এসছে। একটা খালের মতো, খালের দুপাশ দিয়ে একদম ঘন জঙ্গল, বক্সার জঙ্গল। এখানে নৌকোয় চাপা যায়, কিন্তু আমাদের টিকিট কাটা হয়ে গেছে। কিন্তু নৌকোটা আসার পর নৌকোর মাঝিরা একটু খেতে টেতে গেল, যার জন্য আমাদের একটু ওয়েট করতে হলো। এই টোটাল ব্যাপারটা একটা সেলফ হেল্প গ্রুপ চালায়, গ্রামের মহিলারাই টিকিট দেন, মহিলারাই নৌকো ছাড়ার সংকেত দেন। এইরকম নৌকোর মধ্যে জঙ্গলের বন দপ্তরের যে পোশাকগুলো থাকে সেই রকম জংলা ছাতা 5-6টা দেওয়া থাকে, রোদের থেকে বাঁচবার জন্য বা বৃষ্টির থেকেও বাঁচবার জন্য। আমরা অবশেষে 4:24 নাগাদ রওনা দিলাম। আমরা 11 জন আছি। চারদিকে ঘন সবুজ, তার মাঝখান দিয়ে একটা খাল চলে গেছে যেটার নাম সিকিয়াঝোড়া। খালটা নাকি জয়ন্তী থেকে এসছে, যা আমাদের মাঝিরা যা বলল। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে জলটা খুব একটা পরিষ্কার নয়। আর এটা এলিফ্যান্ট করিডর, প্রচুর হাতি এখানে চান করতে আসে। আর ভালো ঘোরার সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ, তখন জন্তু জানোয়ার দেখারও সুযোগ মেলে। আর সব থেকে ভালো লাগবে এই নৌকো ভ্রমণের সময় একটা গা ছমছমে ভাব। নানান রকমের গাছগুলো নদীর ওপরে, খালের ওপরে ঝুঁকে পড়েছে। প্রচুর পাখি আসে। এরা মোটামুটি 15 মিনিট নিয়ে যায়, 15 মিনিট ব্যাক করে, 60 টাকায়। কিন্তু আমরা যতদূর নিয়ে যায় সে অবধি নিয়ে যাওয়ার পর তাদের বলি যে আমাদের আরেকটু ভেতরে নিয়ে চলো। এখানে খালটা অনেক সরু হয়ে গেছে, গাছের ঘনত্ব অনেক বেশি। এটা হলো বক্সার জঙ্গলের একটা দিক, বক্সার টাইগার রিজার্ভের একটা দিক। বক্সার ঘন জঙ্গল দুপাশে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। খানিকটা অ্যামাজন ফিলিং হচ্ছে। একে বাংলার অ্যামাজনও বলা যায়, তাই নয় কি? যদিও কোনো জন্তু জানোয়ার আমরা দেখতে পাইনি। সবার সামনে বসেছে হুমদো, আমার পিস্তত ভাই। ও এই ওয়াইল্ড লাইফের উপরে ওর খুব প্যাশান আছে। ও সবাইকে চুপ করতে বলছে, তাহলে নাকি কিছু দেখা গেলেও যেতে পারে। মাঝিরা বলছে দেখতে না পাওয়া না যাওয়াই ওদের পক্ষে ভালো। বলে দেখতে পাওয়া গেলে সবাই মিলে এমন হইচই শুরু করে যে নৌকো উল্টে যাওয়ার উপক্রম হয়।
ওদের খুব মুশকিল হয়। বললাম, তা বললে তো চলবে না, দেখতে পেলে তো আমরা মানে ভালো লাগবে আমাদের। এই সাদা গেঞ্জি পরা ভদ্রলোক মানে একটু ভোকাল, বেশি বেশি কথা বলে, ওই আর কি নানান কথা বলছে। এখানে হাতি, এইখান দিয়ে হাতিগুলো নাবে, এই জলে চান করে, এখানে বাইসন আছে, লেপার্ড আছে, বাঘ তো আছেই, বক্সা টাইগার রিজার্ভ যে কারণে নাম। কিন্তু তারপর বড় বড় সাপ আছে, ওর কথায় অজগর সাপ, বড় বড় গর্ত দেখিয়ে বলেছে ওর মধ্যে সাপ থাকে। এসব আমি ছেড়ে দিলাম, কিন্তু জায়গাটায় ঘুরতে আমাদের প্রচণ্ড ভালো লেগেছে, কারণ দুপাশে ঘন সবুজ বন, প্রচণ্ড ঘন বন, বক্সার জঙ্গল, তার মাঝখান দিয়ে এই খালে আমরা নৌকোয় যাচ্ছি। জন্তু জানোয়ার দেখতে না পেলেও যে একটা গা ছমছমে ভাব এবং জঙ্গলের একটা নিশ্চুপ ভাব আর একটা ঝি আওয়াজ, এইগুলোই ভ্রমণটাকে অনেক সুন্দর করে দিয়েছে। ডিসকভারি চ্যানেল অ্যানিম্যাল প্ল্যানেটে আমরা অ্যামাজনের রেন ফরেস্টের ছবি দেখেছি। এখান দিয়ে গেলে 100% না হোক 75% সেই ফিলিং হবেই, কেন আমরা অ্যামাজন নদীর মধ্যে দিয়ে, রেন ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি। তাই আমি এটাকে বাংলার অ্যামাজন বলতেই পারি। সব চাষ করা মাল, চাষ করার জন্য। এখানে এলো কি করে? এখানে দিক দিয়ে আসবে। ও ঠিক কিভাবে এলো? ও ঠিক ওই পাশ দিয়ে এসছে, ও ঠিক চলে যাবে আবার নিজেদের বাড়িতে। বৃষ্টি পড়ছে তো। ছাতা আছে, ছাতা আছে। অল্প অল্প ঝিরঝিরে বৃষ্টি নেমে গেছে। পুরো মেঘটা যাচ্ছে ওইটা থেকে পড়ছে। জলের মাকড় সারে ভয় লাগে। জঙ্গলের ভিতর হ্যাঁ ডিপ জঙ্গল, ডিপ। ওইখানটা দেখো কিরকম গাছটা হয়ে রয়েছে। বাঘ যদি আবার এখন জল পেরিয়ে যায় না, ও তাহলে তো বলতে হবে মানে কি বলবো, মানে আলাদাই কিছু একটা অফিস আমি সিধি ডাইরেক্ট তলাই নগরটা চলে যাবো। নৈশই ওই জায়গাটা হেভি আছে দেখতে, দেখো গাছের নিচটা। না আমরাই না বললে তো একদিক দিয়ে গিয়ে আরেক। যে যার মতো তার মনের ভাব ব্যক্ত করছে। কেউ কেউ, পিসি তো খুবই ভয় পেয়েছে, আমার মেয়ে পিসি একটু ভয়ই আছে। সাইড দিয়ে গেলে পিসি বলছে কেন এত সাইড দিয়ে যাচ্ছে, সাইড দিয়ে গেলে লগি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, তো ওদের জলের গভীরতাটা কম থাকলে সেখানে ঠেলতে সুবিধে। আর ওরা বলছে আমরা সব জানি, আমরা ইন্টারভিউ দিয়েই চাকরি পেয়েছি, আমাদের সব জানা আছে কোথায় কি আছে, আমরা থাকতে আপনাদের কোনো ভয় নেই। বন দপ্তরের লোকরাও যখন আসে আমাদের সাথেই আসে। এই যে গা ছমছমে ভাবটা, এইটাই লাজবাব। কি হয় ভাব, এই বোধহয় কিছু এলো। এই যে ও দেখাচ্ছে হাত দিয়ে, এইসব জায়গা দিয়ে হাতি নামে, চান করে। হাতি এখানে প্রচুর আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
হাতির বাচ্চাগুলোকে দেখতে খুব ভালো লাগে আমার, হ্যাঁ দারুণ। এইসব এতে দেখি না, হাতির বাচ্চাগুলো এত সুন্দর, মায়ের পায়ের ভেতরে ঢুকে ঢুকে চলে যায়। ও ঠিক মাঝখানটাতে ঢুকে চলে দেখবি, 4টে পায়ের মাঝখানটাতে ওরা ওইভাবে গার্ড করেই নিয়ে যায়। একটু বেরোলেই ওরা এভাবে করে। শেষ হয়ে গেছে নাকি? শেষ হয়ে গেছে না আছে এখন? হচ্ছে জয়ন্তী অব্দি গেছে বলছে। ভিডিও জয়ন্তী থেকে আমি বন্ধ করে দিয়েছি একটুখানি করে। ওই তো এখনো যাবে ওখানে। কদিনে শেষ হবে না? 4 দিনেও শেষ হবে না? জয়ন্তী থেকে বেরিয়েছে তো, জয়ন্তীটা কম দূর নাকি এখান থেকে, তাই না বলো? ওখান থেকে জলটা আসছে, আর ঢুকে যাবো? এটা হয়ে গেছে মনে হয়। অত সরু হয়ে গেছে। ফুল তুললে, পাতা ছিললে বলেনি, ফুল তুললে। কেউ বুঝতে পারবে না, এটা অ্যামাজন বলে পোস্ট করে দেবো। এখন যদি একটা অ্যানাকোন্ডা বেরোয় বল না, ইন্টারভিউ দেওয়া তো। এই যে এই জায়গাগুলো বলছে হাতি, এই যে এই জায়গাগুলো বুঝলে, হ্যাঁ এখান দিয়ে হাতি নামে। এই কালো কালো জল কাদা কাদা হয়ে আছে, হ্যাঁ, কাদা কাদা পায়ের ছাপও তো দেখা যায়। এখান দিয়ে হাতিগুলো, এই পায়ের ছাপ দেখো, ওই দেখো পায়ের ছাপ, ওই যে বুঝতে পারছো, এই দেখো। হুম। ওরা ভেতরে জল খেয়ে নিচ্ছে এখন, বেরোচ্ছে না, আর নাহলে এই নদীর জল খেতে আসে। মাঝিরা বলছে এখন বৃষ্টিতে জঙ্গলের ভেতরে বিভিন্ন জায়গায় জল জমে আছে, সেই জলেই ওরা দেখো ফুলটা কালার দেখো। গা ধুয়ে নিচ্ছে, চান করে নিচ্ছে, খেয়ে নিচ্ছে, যার ফলে নদীর দিকে আর আসছে না। মানে অন্য সময় এই নদীতেই ওরা চান করতে আসে। জঙ্গল ক্রমশ ঘন হচ্ছে আর নদী ক্রমশ সরু হয়ে যাচ্ছে। অ্যামাজনের সাথে মূল তফাৎ হচ্ছে অ্যামাজনে একটা ফ্লো আছে, এখানে নদীটায় ফ্লো নেই, কোনো নদীটার প্রবাহ নেই, ধারা নেই। নদীটা নদী খাল বলা চলে, খালটা এখানে হচ্ছে জলটা স্থির, স্রোত নেই। স্রোত থাকলে এটা তখন আর এরকম লগি ঠেলে যেতে হতো না। তবে একদিকে ভালো, ভটভটি নৌকো চললে সেই আওয়াজে একটা বিঘ্নের সৃষ্টি হয় ট্যুরে, জঙ্গলের ট্যুরে। এই নৌকোতে সেই নিস্তব্ধতাটা ভালো বিরাজ করছে। নানান বন ফুল, ফুলের গাছও দেখা যাচ্ছে, কার নাম বেগম বাহার, কার নাম পাতাবাহার। একটা তো বড় পাখি, এই যে বড় পাখি একটা বাচ্চা নিয়ে বসে আছে বাসার মধ্যে, এই বড় পাখিটা দেখা যাচ্ছে। নাম ওরা একটা কি বললো, হাড়িয়া কি, এটা নিশাচর প্রাণী, নিশাচর পাখি। দিনের বেলায় বসে থাকে, রাত্রিবেলা খায় নদীর মাছ। এই অবধি লেখা আছে আমাদের জঙ্গল, আমাদের জঙ্গলে নাকি হাতির ছবি দেওয়া আছে, এই অবধি এদের এখান থেকে ওরা ঘুরিয়ে নেয়। তো ভাই বললো যে আরও দুজনকে 100 করে দেবো, আর একটু ভেতরে নিয়ে চলো। তাই আরও ভেতরে আমাদের বললো এটা কিন্তু কোর এরিয়া। এলাম চলো, কোর এরিয়া আর হোক আর বাফার এরিয়া হোক, চলো ভেতরে। এখানে খাল আরও সরু হয়ে গেছে, গাছ একেবারে জলের উপরে ঝুঁকে পড়েছে, গাছ
আর জলে গল্প চলছে, তার মাঝখান দিয়ে আমরা ঝামেলা করতে করতে এগিয়ে যাচ্ছি ওদের গল্পে বাধা সৃষ্টি করে। সত্যি গা ছমছমে ভাব। পিসি তো মাঝে মাঝেই বলছে ফিরে চ, আর ভালো লাগছে না, ভয় লাগছে। চলো চলো, দেখো কিছু ভয় থাকলে তো এরা আছে, এরা তো বলতোই, তাহলে আর এখানে আসতো না। কত দূর অব্দি জল? যদি সত্যিকারের বিশাল ভয় থাকতো। এখন জন্তু জানোয়ার দেখা যায় না। অক্টোবর টু মার্চ অ্যানিম্যাল সাইটিং হয়, এটা আমি আগেও শুনেছি, এরাও বলল। অ্যামাজনের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ছোট্ট ফ্ল্যাট বটম বোট চলেছে। কচুরিপানা সব জায়গায় আছে। আম গাছ আছে, আরো কত নাম না জানা গাছ আছে। বক্সার ঘন জঙ্গল, যে কোনো রকমের প্রাণী এখানে থাকতেই পারে। রিঙ্কু এক এক করে গাছের পাতা গায়ে লাগলেই সেটা ছিঁড়ে দিচ্ছে। সুন্দরবনে যেরকম ছোট ছোট খাড়ি থাকে, সুন্দরবনের গাছের প্রকৃতিটা একটু অন্যরকম, এখানকার গাছের প্রকৃতি অন্যরকম। ওখানে সব ম্যানগ্রোভ, এখানে ম্যানগ্রোভ নেই, এখানে শ্বাসমূল নেই, এখানে পাশে ঘাস, লতা পাতা, সবুজ শ্যামলিমা। চোখ মন দুয়েরই শান্তি, তার সাথে একটা অজানা থ্রিল, রোমাঞ্চ, শিহরণ। সত্যি অনেক দিন মনে থাকবে এই নৌকো চাপা। এঁকে বেঁকে নৌকো চলেছে, একসময় মনে হচ্ছে যেন এখানেই শেষ, কিন্তু আবার একটা মাখ। বেশ খানিকটা আমাদের নিয়ে এসছে। 100 টাকা করে দেওয়া হবে বলে দুজনকে। সেটা আমাদের টিকিট কাটার সময় বলে দিয়েছিল যে ওই ওদের সাথে কথা বলবেন, ওরা যদি ভেতরে নিয়ে যাবে, আমাদের কোনো ব্যাপার নেই। আমাদের হচ্ছে 30 মিনিট টাইম, 60 টাকায়। মাঝিদের সাথে কথা বললাম, তোমরা কত পাও? বললাম আমরা প্রতিদিন 300 টাকা করে, কোনো দিন 8টা 10টা ট্রিপ হয়ে যায়। এখন তো লোক কম, তো সিজনে প্রচুর লোক আসে। আশেপাশে প্রচুর হোমস্টে আছে, ভালো ভালো হোমস্টে আছে। এই জার্নিটার জন্যই খালি লোক এখানে আসে। জলদাপাড়া থেকে এটা 1 ঘন্টার দূরত্ব, আলিপুরদুয়ার থেকে 10 কিলোমিটার। আসতে পারতো তো। আমাদের রায়ডাক একবার জল খেয়েছো? নেস থেকে আমরা এলাম, 50 মিনিট মতো লাগলো। চিরুটকে দিয়ে যেত গায়ে গায়ে। 3:45 বেরিয়েছি। আর এখানে ঢুকলাম হচ্ছে 3:35 নাগাদ। আরও ভেতরে যাচ্ছে, আরও ভেতরে। গভীরে যাও, গভীরে যাও, আরও গভীরে যাও। কাঞ্চন কি ঘুমিয়ে বললো? কাঞ্চন টুপি পরে মৌ, জয়ন্তর বউ, স্ত্রী। পিছিয়ে এবার অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে আর এগোস না, ভয় লাগছে। সেই কারণে নৌকোরা ঘুরিয়ে নিচ্ছে ওর।
এবার আবার ওই সেম পথে আমরা ফিরে যাব। কোনো জন্তু জানোয়ার কিছুই দেখা যায়নি এখন পর্যন্ত। এই যে হাতে খুরপি নিয়ে ওই মাঝি আমাদের দেখিয়ে বলছে, আমরা বিনা অস্ত্রে আসি না, এই এত বড় খুরপি আছে। এখন আবার ওই সাদা গেঞ্জি পরা মাঝি এই পথটা নিয়ে যাবে। দুইজন, একজন নিয়ে এলো, একজন নিয়ে যাবে আমাদের আবার ঘাটে। ফিরছি আমরা। তখন তো জলের সাথে চলে যেতে পারে। কবার গেছো কলকাতায়? সবাই মনের সুখে ছবি তুলেছে, ভিডিও তুলেছে। এই এর সাথে মিছিলে থেকে গেছিলে নাকি? মন্দির টন্দির গেছিল? কালীঘাট? জঙ্গলের একটা নিজস্ব গন্ধ আছে, যাকে বুনো গন্ধ বলে। সেই গন্ধটা এখানে খুব ভালো পাওয়া যাচ্ছে। বৃষ্টি হব হব করেও হয়নি, এটাই একটা কপালে ভালো ছিল, নাহলে ভিজতে হতো। ছাতা আছে অনেকগুলোই, কিন্তু তাও একদম খোলা জায়গা তো। এখন সিঙ্গারা খেতে ইচ্ছে করছে এরকম কাণ্ডে পিণ্ডে ভাত খেয়ে। নদীর পাড় ধরে তার দেয়া আছে, তার কিছু ঝোলানো আছে, সেই তারে নাকি রাত্রিবেলা কারেন্ট দেওয়া হয়। সেই কারেন্ট হচ্ছে ব্যাটারির কারেন্ট, যে কারেন্টে হাতি বা জন্তু জানোয়ারদের ঝটকা খায় কারেন্টের। আমিও তো আমার পড়ে রয়েছে। মরে যাবে না, আমি খেয়ে নিয়েছি। তা বড় ঝটকা খাবে, আঘাত আমি পাবে। যে মাকে শুধু মাছটা তুলে দিতে বললুম। এই যে খুঁটিটা দেখা যাচ্ছে, আর এই বাড়িটা নাকি ব্রিটিশ আমলের এই যে ধান পাহারা দেওয়ার ছিল, এখন নষ্ট হয়ে গেছে। এই খুঁটিগুলোতে তার লাগানো আছে। এই যে এই বাড়িটা, ধান 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 বাড়িটা দেখে আমার তা মনে হয়নি। এই যে পাখি বসেছে তারে, ধান পাহারা দেয়। এই তারে কারেন্ট লাগানো থাকে, আবার তারগুলো কারেন্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে গায়ে লাগে। জানি না আদৌ কারেন্ট দেয়া থাকে নাকি, কিন্তু ওরা বলছে কারেন্ট দেয়া থাকে রাত্রিবেলা। আশেপাশে গ্রাম আছে, যখন ফসল ওঠে তখন হাতির উপদ্রব বাড়ে। নর্থ বেঙ্গলের বেশিরভাগ বাড়ি টিনের হওয়ার কারণ আরেকটা, এটা হাতির জন্য। কারণ টিনের একটা আওয়াজ হয়, টিন পেটানোর আওয়াজে হাতি পালায়, প্লাস টিনে গা ফা কেটে যায়। এই কারণে বেশিরভাগ বাড়ি এখানে টিনের করা হয়, আর একটু মাটি থেকে উঁচুতে করা হয়। আমরা যেখান থেকে নৌকো ছেড়েছিল সেইখানে পৌঁছে গেছি। এখন দেখুন তারে কারেন্ট দেওয়া নেই। তারপরে আমরা রওনা হয়ে চলে এসেছি সেই ডাঙ্গি মোড়। দুবার যাওয়া হয়ে গেল এখান দিয়ে, এসেছি আবার যাচ্ছি, একবার গেছি আবার ফিরেছি, এক রাস্তা মুখস্থ হয়ে যাচ্ছে। যে রায়ডাক নেস লেখা, এরপরেই শুরু হবে বনপথ। সেই কাঠের ব্রিজ, দুটো ব্রিজ এরকম পার করতে হয়। খুব সুন্দর লাগে এরকম নদীর ওপর কাঠের ব্রিজ। রায়ডাক চা বাগান, যে পথে আমরা
গেছিলাম, এসেই আমাদের স্ন্যাক্স দেওয়া হলো পেঁয়াজি আর চা, আর আমরা লাল মুড়ি নিয়ে গেছিলাম। পেঁয়াজি প্রায় খাওয়া হয়ে গেছে, যে কটা আছে মেয়ে উঁচু করে দেখাচ্ছে এখন আমার কাছে আছে। এদিকে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স হলো। রাত্রিরে তো আমরা বলেছিলাম চিকেন খাবো না, আমরা এখানে নদীর মাছ বরলি মাছ খাবো, কিন্তু বরলি ওরা দিতে পারেনি, তার বদলে নিয়ে এসেছিল চিলা মাছ। চিলা মাছ 600 টাকা কিলো, তো অপূর্ব খেতে, এটাও অপূর্ব খেতে। এই 2 রকমের তরকারি, রুটি, ভাত, ডাল, চিলা মাছের ঝোল, সব ভাতই খেয়েছি চিলা মাছের ঝোল দিয়ে, আর চাটনি। দিনের বেলা যা খেয়েছি রাত্রিবেলাও তাই। দিনের বেলায় ছিল কাটাপোনা, ক্যামেরা নাইট মোডে কটা ছবি তুললাম, দেখি কেমন হয়, দেখলাম ভালোই এসছে। আমার ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎকে সাবস্ক্রাইব করে দেবেন।